নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। সুপ্রভাত আপনাদের। এবং অবশ্যই বলি যে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে সকলকে, এবং তার জন্য অবশ্যই মনের খিদেটাকে মিটিয়ে চলতে হবে। আমরা মানুষ যদি মনের খিদেটাকে না মেটাতে পারি তাহলে যন্ত্রের সঙ্গে আমাদের পার্থক্য থাকে না। তাই যন্ত্রের যান্ত্রিকতা প্রয়োজন আছে, কিন্তু নিজের সৃষ্টিশীল কাজের জন্য, নিজের সৃষ্টিকে অব্যাহত রাখার জন্য মনের খিদেটাকে মেটাতেই হয়। আর ঠিক সেই তাগিদেই কিন্তু আমাদের পৌঁছে যাওয়া, আমার আপনার প্রত্যেকের এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার। আজকে আমরা একটি বিষয় নিয়ে যাব, কিন্তু বিষয়ে যাওয়ার আগে আজকে যিনি শিল্পী রয়েছেন তার সঙ্গে আমাদের আলাপ করে নেওয়ার পালা। আমাদের সঙ্গে আজকে রয়েছেন মৌমিতাকে অনেক অনেক স্বাগত। আর অবশ্যই রয়েছেন কিবোর্ডে দেবাশিস, আর তবলায় রয়েছেন স্বাগতম। শুরু করব আমাদের আজকের পথ চলা। পূজা পর্যায়ে প্রত্যেক দিনই আমাদের চলার পথের পাথেও থাকে, প্রেরণা থাকে, আমাদের প্রার্থনা থাকে। তো আজকেও সেরকম একটা ব্রহ্ম সঙ্গীত দিয়ে শুরু করছি। তোমারি গে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে, তোমারি গে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে, আমার প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে, তোমারি গে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোড়ে, পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোড়ে, বেঁধেছ সখার প্রণয় ডোরে, তুমি ধন্য ধন্য
আমরা শুরু করলাম পূজা পর্যায় দিয়ে, কিন্তু কিছুক্ষণ পূজা পর্যায়ে থাকবো, তাই তো? কিছুক্ষণ থাকবো। হ্যাঁ, তারপরে আমরা আসব। আজকের বিষয়টা হচ্ছে মাছ ও রবীন্দ্রনাথ। আপনাদের মনে হতে পারে আচ্ছা এরকম একটা অদ্ভুত বিষয় কেন? প্রথমে বলে রাখি, এই বিষয়টি যে আমাদের মস্তিষ্ক প্রসূত এমনটা নয়, এই ব্যাপারে পড়াশুনো করা যেতেই পারে। আপনারাও চাইলে রজতেন্দ্র মুখোপাধ্যায়ের যদি বইটি পড়েন আপনারা জানতে পারবেন অনেক কিছু। আসল কথা, রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলা থেকে যে পরিবারে বড় হয়ে উঠেছিলেন সেটি একটি যৌথ পরিবার, এবং সেখানে নানাবিধ মানুষের আগমন ঘটতো। প্রত্যেকটা মানুষের দেখবেন খাওয়ার রুচি হয়, তো সেই রুচি অনুযায়ী বাঙালি পরিবারে মাছের পদ থাকবে না তা তো নয়। এক একজন এক এক ধরনের মাছ খেতে ভালোবাসতেন, এক একজন এক এক ধরনের মাছের রান্না জানতেন। তো এই সবটাই বালক রবীন্দ্রনাথের মনের মধ্যে ওই ক্যামেরার ক্লিক করলে যেরকম ছবিটা আটকে যায়, ঠিক সেরকমভাবে আটকে যেত মস্তিষ্কে। এবং তিনি ছোটবেলা থেকেই যা যা উপমা দিতেন তার মধ্যে মাছের গল্প থাকতো। যেমন নতুন বৌঠান সম্পর্কে তার নতুন বৌঠানের হাতের পান্তা ভাত এবং চিংড়ি মাছের চচ্চড়ি অল্প একটু লঙ্কার আভাস দিয়ে যদি নতুন বৌঠান স্কুল থেকে ফেরার পরে মেখে দিতেন, তাহলে সেদিনকে আর কোনো কথাই থাকতো না। এটা কবিগুরু নিজের কথা। তিনি বলতেন যে নতুন বৌঠান তো অনেক ধরনের রান্না করতে পারতেন, তো হাজির পেতেন আমাকেই খাওয়ার টেস্টটাকে বলার জন্য, তার রান্না কেমন হয়েছে এটা বলার জন্য, সেই স্বাদ গ্রহণের জন্য হাজির পেতেন আমাকেই। আর স্কুল থেকে ফিরে যদি কোনোদিন পেতেন ওই পান্তা ভাতের সঙ্গে চিংড়ি মাছের চচ্চড়ি একটু লঙ্কার আভাস দিয়ে, তাহলে সেদিনটা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে একটা মহোৎসবের দিন হয়ে উঠত। তো এরকমই তারপরে ধরো উনি বলছেন ওনার আব্দুল মাঝির কথা, ন্যাড়া মাথা, উপরের গোপটা কামানো ছোচলো দাড়ি, বললেই আমাদের ছবিটা কিন্তু সে একটা চেক লুঙ্গি পরা, আমাদের ছবিটা মনে পড়ে যায়। তিনি বলছেন আব্দুল মাঝি দাদাকে এনে দিত পদ্মার ইলিশ আর কচ্ছপের ডিম। অর্থাৎ এই যে খাওয়ার টেস্ট এক একজনের এক এক রকম, এটা নিয়ে আজকে কথা হবে। মাছকে তিনি কিভাবে ছোটদেরকে, অর্থাৎ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ছোটোবেলায় ধরুন আমরা যখন পড়াশুনো করেছি, ছোটোবেলায় যখন সহজপাঠ পড়েছি, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ, প্রত্যেকটা ভাগে ভাগে তিনি মাছকে কিভাবে ব্যাখ্যা করেছেন এবং মাছের ব্যবহার কিভাবে করেছেন, সেটা নিয়ে আজকে কথা বলা হবে আমাদের। তো তার সঙ্গে গান চলবে, কিন্তু যে বললাম পূজা পর্যায়ে কিছু গান শুনে নেবো চট করে। আজকে তোমার যেহেতু বিষয়টা অত্যন্ত একটা মানে কি বলবো, একটু একটু হালকা হালকা শীত পড়েছে, তার সঙ্গে তুমি মাছের কথা আলোচনা করছো, মনটা এমনিতেই ভালো হয়ে গেল। তো আজকে পূজা পর্যায়ে তো থাকবেই একদম। এবং এই মাছ যখনই আমাদের রবি ঠাকুরের, যখন আমরা এই একদম কি বলবো মেঠো রবীন্দ্রনাথকে আমরা যখন পাই, যে মাছ মানে একটা পুরোদস্তুর আপাদমস্তক বাঙালি আনা। তো সেই বাঙালিয়ানা বলতে কিন্তু আমরা বাঙালিরা কিছু নস্টালজিক প্লেস আছে যেগুলোতে আমরা সেগুলো তার মধ্যে এক নম্বর হচ্ছে শান্তিনিকেতন। হ্যাঁ, আমাদের শান্তিনিকেতন কিন্তু আমাদের প্রাণের কাছাকাছি নয়, প্রাণের ভেতরে। এবং বিশ্বাস করো আমি বলি তোমাকে, তুমি বললে নামটা, আমি এর মানে এই ধরো ডিসেম্বরের এন্ড কিংবা জানুয়ারিতে আমি যাবোই যাবো। আমার মন ভীষণ টানছে যে যেতে হবে শান্তিনিকেতন। হয়তো পৌষ মেলার ভিড়টাকে কাটিয়েই যাবো, ভিড়টার মধ্যে যাবো না হয়তো, কিন্তু যাবোই আমি। মানে অদ্ভুতভাবে কি বলতো ওই জায়গাটা, রাঙামাটির ধুলোটা এই সময় টানে। মানে কি বলতো যখন তুমি খুব বেশি মানে কি বলবো খুব বেশি স্টাফি হয়ে গেছো, তখন তোমার সেখান থেকে নিজেকে বার করার জন্য ওই একটা জায়গা। এছাড়া তো আমাদের দীঘা, পুরী, দার্জিলিং রয়েছে বাঙালিদের জন্য। তো এই যে মেঠো কথা এই কারণেই বললাম যে একটু একটু বাউলঙ্গও থাকবে আজকে, মানে মনটা ভালো করা গান কিছু থাকবে। ঠিক আছে, পরের গানে যাচ্ছি। চোখ যে ওদের ছুটে চলে গো, চোখ যে ওদের ছুটে চলে গো, চোখ যে ওদের ধনের বাটে মানের বাটে রূপের হাটে দানে দানে গো, চোখ যে ওদের ছুটে চলে গো, চোখ যে ওদের ধনের বাটে মানের বাটে রূপের হাটে দানে দানে গো, চোখ যে
রসের পারাবারে উদাস হাওয়া লাগে পানে পারের পানে যাবার কালে উদাস হাওয়া লাগে পানে পারের পানে যাবার কালে চোখ দুটোরে ডুবিয়ে যাব অকুল সুধা সাগর তলে গো চোখ যেও দে ছুটে চলে গো চোখ যেও দে ধানের বাটে মানের বাটে রূপের হাটে দলে দলে গো চোখ যেও দে ছুটে চলে গো চোখ যেও দে ধানের বাটে মানের বাটে রূপের হাটে দলে দলে গো চোখ যেও দে ছুটে চলে গো চোখ যেও দে ছুটে চলে গো চোখ যেও দে। গানটা না ভীষণ সুন্দর, মানে এত সুন্দর একটা চলন, অসাধারণ হ্যাঁ, চলন, অসাধারণ ভীষণ চলন। সুন্দর। আর বিশেষ করে সঞ্চারী। একদম আমরা একটু আসি বিষয়ে, তবে আপনাদের বলি আপনারাও আমাদেরকে টেলিফোন করবেন, আপনাদের সঙ্গে কথা বলতে পারলে আমাদের মন ভালো হয়ে যায়। আমি এবার চলে আসি সহজ পাঠ। সহজ পাঠের যে অলঙ্করণ, সেই অলঙ্করণটি করেছিলেন নন্দলাল বসু। সহজ পাঠের একদম প্রথম যে ভাগটি রয়েছে, প্রথম পাঠ, সেখানে আমরা কি পড়েছিলাম একটু বলি আপনাদের। বহুকাল পরে বলছি, কারণ সেই ছোটোবেলায় পড়েছিলাম এবং সহজ পাঠ আমার দুটো বই ছোটোবেলায় মনে আছে, কিছুটা স্মৃতি তো থাকে প্রত্যেকেরই। আমার যেটুকু স্মৃতি রয়েছে, বাড়িতে যখনই পড়তে বসতে বলতে আমি দুটো বই হাতে করে নিয়ে আসতাম। একটা হচ্ছে সহজ পাঠ আর একটা হচ্ছে পিকক ইংলিশ বুক যেটা ছিল। এই দুটো বই, তার কারণে এর প্রচ্ছদটা আমার খুব পছন্দ হতো। সেই প্রচ্ছদ পছন্দ হওয়ার কারণে আমি ওইটাকে হাতে করে নিয়ে আসতাম। তো আমার বাড়িতে সবাই বলতো আর কোনো বই নেই, তো আমি ছোটোবেলায় নাকি মাথা নাড়িয়ে বলতাম না, আর নেই কোনো বই। তো এই দুটো বই হাতে করে নিয়ে আসতাম। তো আমার সহজ পাঠের প্রতি একটা ভীষণ ভালোবাসা কাজ করে। তো যাই হোক, একটু বলি আপনাদের। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে। আবার দেখুন, এটা প্রথম পাঠে কবি আমাদেরকে বললেন যে বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে। একটা বাচ্চা কিন্তু জানলো যে মাছ জলে থাকার জিনিস, সে খেলা করে। সেই মাছকে আমরা খাচ্ছি, তার প্রশ্ন হতেই পারে যে আমি মাছটাকে খাচ্ছি কেন তাহলে। এইবারে এই যে গেরস্থের বাড়ির ভেতরে মাছ আসছে, সেই কথাটি কিন্তু কবিতার দ্বিতীয় পাঠে আবার ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন বলবো, তার আগে একটু তোমার গান শুনে নেবো চট করে। একটু গ্রামের পথে ঘুরি। একদম। টেলিফোন একজন বন্ধু আছে, নিশ্চয়ই নিশ্চয়ই। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি হরিপাল থেকে বলছি, হুগলি জেলার হরিপাল গ্রাম থেকে বলছি দিদি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমার নাম সমীর কোলে বলছি। বলুন। হ্যাঁ, আপনাদের প্রোগ্রাম আমি রেগুলারই দেখি, সেটা কোনো ব্যাপার নয়। সবচাইতে দেখি আমি দেবাশিস দাকে, ঠিক আছে? আগে আমি সবচাইতে ধন্যবাদ দেবো দেবাশিস দাকে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে তো সমাধি তো আপনি তো আছেন, আর তো মৌমিতা দি তো আছেন। আপনি যে একটু আগে বলছিলেন না, আপনি আমার নামটা সম্ভবত ভুল বলেছেন। আমার নাম সমীর কোলে, সমীর কোলে। আমি আমার নামের কথা বলছি, আপনি আমার নামটা সম্ভবত ভুল বললেন। আমার নাম তনুশ্রী। আপনি সমাধি বলছেন তো? না, সমাধি বলে তো এখানে কোনো অনুষ্ঠান কেউ করেন না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার নামটা? আমার নাম তনুশ্রী আর সুবর্ণা। আমরা দুজন অনুষ্ঠান করি, আমি আর সুবর্ণা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। বলুন। ঠিক আছে। তা আপনি যে একটু আগে বলছিলেন শান্তিনিকেতনে, তো আপনাদের ফুল টিম নিয়ে শান্তিনিকেতনে যাওয়ার জন্য আমরা অনুরোধ করব, ঠিক আছে? মানে আপনাদের যে আপনি যে বললেন না একটু আগে যে শান্তিনিকেতন যাবোই আমি এবছর, আমি বলছি আপনি দিদি, আপনাকে অনুরোধ যে আপনি ফুল টিম নিয়ে চলুন, একদিন প্রোগ্রাম করুন ওখানে। সেই তো কাজ, আমরা ওখানে যাই আর কি। সেই তো কাজ, সেই তো কাজের গল্প। আমরা কাজে যাব না, ঘুরতে যাব। নিজের জন্য নিজেকে নিয়ে যাব। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, তুই যে গানটা যাচ্ছিলি গ্রামের পথে। গ্রামের পথে যাই।
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে। আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে মুড়ি হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে মুড়ি হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, ওরে কেড়ে আমায় নিয়ে যায় রে। যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে। ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে। কোথায় গিয়ে শেষ মেলে যে, কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবে না কোলায় রে। আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে। আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। আমার মন ভুলায় রে। আমার মন ভুলায় রে। আমাদের এখন পুরো রীতিমতো একটা রিদিমে দুলতেই ইচ্ছে করছে। এত ভালো একটা গান, এত ভালো। আমার না আরেকটি গান মনে হয় খুব শোনা যায়, খুব সবাই আমরা খুব গাই। হ্যাঁ। এই গানটা আমি যখনই শুনি আমার মনে হয় নতুন করে এই চলার পথে প্রেরণা পাই। সেটা হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে। আমার কেন জানি না এই গানটা মাঝে মাঝেই শুনি এবং আমার মনে হয় যে একটা ইন্সপিরেশনের গান যদি দুটো হয়। গান জানো তো, যদি তোর ডাক শুনে কেউ না আসে আর বিপদে মোড়ে রক্ষা করো।
মানে এর থেকে বড় প্রেয়ার বোধহয় আর হয় না। হয় না তো। এবং আরো অনেক গান আছে, ধরো আমারে তুমি অশেষ করেছো বা বিশ্বর সাথে যোগে যেথা, এরকম নানাবিধ গান আছে। কিন্তু যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই গানটার মধ্যে না কোথাও যেন নিজেকে, মানে নিজের আত্মবোধ, নিজের আত্মসম্মানবোধ শুধু বলবো না, নিজেকে জানা, নিজের আত্মার সঙ্গে নিজের পরিচয়, এইটা ভীষণভাবে আমি উপলব্ধি করতে পারি। ঠিক, ঠিক। তো আজ যদি পারো আমাকে একটু শুনিও এই গানটা। নিশ্চয়ই। আর তার সঙ্গে সঙ্গে বলি মাছের গল্প করছিলাম। মাছের গল্প। আসলে কি, মাছটা দেখো আমাদের বাঙালিদের বিয়েতেও কিন্তু ভীষণভাবে জায়গা পায়। মাছকে খুব বলা হয় মাছের চোখের পলক পড়ে না, তাই মাছ হচ্ছে নিরপেক্ষ, মাছ সত্যের দিশারি। এটা হচ্ছে মাছের যেটা তার নিজস্ব ব্যাখ্যা। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে মাছের ব্যবহার করলেন, আমি সহজ পাঠের কথা বললাম। প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠে তিনি মাছকে গেরস্তের ঘরে নিয়ে এলেন, থালা ভরা কই মাছ, বাটা মাছ, রুই মাছ, অর্থাৎ এই মাছ খাওয়া যায়। এবং এক একটা মাছ, মানে মাছ মানেই একটা সমগোত্রীয় সবাই নয়, মাছের মধ্যেও গোত্রভেদ রয়েছে। রুই মাছ আলাদা, বাটা মাছ আলাদা, কই মাছ আলাদা। তো এই জায়গাটাকে তিনি আবার তৃতীয় পাঠে মতিঝিলের কথা বলছেন। মতিঝিলের কথা তিনি কি বলছেন, যে মোষ নিয়ে পার হয় রাখাল ছেলে, বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে। আর আমরা জানলাম জেলেদের জাল বাঁশের গায়ে বাঁধা থাকে। মানে তিনি ব্যাখ্যা করছেন, মানে এই যে তিনি যখন লিখেছেন তার লেখার মধ্যে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি, তার বাইরের দৃষ্টিটা, মানে জগৎকে দেখার দৃষ্টিটা কতটা উন্মুক্ত ছিল, যার জন্য যে জেলেদের জাল যে বাঁশের গায়ে বাঁধা থাকে, এটা তো একটা বাচ্চা বাড়িতে বসেও বুঝতে পারছে। এবং দেখো তুমি আমরা যদি একটু আমাদের ছোটবেলায় চলে যাই, বা আপনারাও যদি একটু আপনাদের ছোটবেলায় চলে যান, এই যে যখন সহজ পাঠ আমরা পড়ছি তখন কিন্তু প্রত্যেকটা ছবি যেন আমাদের চোখের সামনে ভাসছে। মানে আমার তো এখনো মনে হয় যে আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন। তো আমার ওই ছোটবেলায় মনে হতো যে আমরাও তো জঙ্গল সাফ করতে, তখন তো আমি কলকাতা শহর, ইটকাঠ পাথরের রাজ্যে। তো সেখানে দাঁড়িয়ে মনে হতো যে একটা চুবড়ি ঝুড়ি নিয়ে, হাতে কোদাল নিয়ে নেমে পড়া যেতেই পারে ঘাস পরিষ্কার করার জন্য। উনি কিন্তু প্রত্যেকটা আমাদের সামাজিক মানে সামাজিক যে দৃষ্টিবোধ, সেটাকে কিন্তু সেই তখন থেকে ছোটদের যাতে উদ্বুদ্ধ করা যায় এবং তাদের শেখানো, ছোট থেকে তো একটা মানুষকে গড়ার সময়, বড় হয়ে গেলে কিন্তু সেই গড়াটার খুব একটা কাজে আসে না। দেখবে ছোটবেলায় আমাদের যে বন্ধুরা হয়, সেই বন্ধু তৈরিটা কিন্তু বড় বয়সে হয় না, সেই চেনা হয়, পরিচয় হয়, কিন্তু বন্ধুত্ব হয় না। কিন্তু সেই রকমই সমাজবোধে উদ্বুদ্ধ করা রবি ঠাকুর কিন্তু ছোট থেকে ইন্সপায়ার করেছিল প্রত্যেকটা বাচ্চাকে। একদম একদম। তো এইভাবে আমরা এগোই, আর একটু গান শুনে নি। আচ্ছা, টেলিফোনে বন্ধু, নমস্কার, কে রয়েছেন? আমি বেলুড় থেকে বৃষ্টি কর্মকার বলছি। হ্যাঁ বলুন বলুন। আমি মৌমিতা আন্টির সঙ্গে একটু কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, সুপ্রভাত। সুপ্রভাত। আমি বলছি, আমি একটি রিকোয়েস্ট করতে চাই আপনার কাছে। অল্প লইয়া থাকি মোর যাহা যায় তাহা যায়, এই গানটা যদি আপনি শোনান আমার খুব ভালো লাগবে। নিশ্চয়ই শোনাবো। আমি আপনাকে খুবই ভালোবাসি, আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার খুবই গানগুলো খুব সুন্দর হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। সঙ্গে থাকুন, ভালো থেকো বৃষ্টি। এই মুহূর্তে তোমাকে দরকার একটু আছে কিরম জানো তো, যদি তুমি ঝরে পড়ো তাহলে ঠান্ডাটা চলে আসে। এখন আমরা বৃষ্টি, আমার মনে হয় একটু বৃষ্টি হয়ে গেলেই ঠান্ডাটা হয়তো পড়বে, ফিরে আসবে। ঠান্ডাটা একদম নেই। কোথায় এলো, কোথায় গো? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান জেলার উত্তর রামনগর থেকে বাচ্চু চট্টোপাধ্যায় বলছি। বলুন। হ্যাঁ, বলছি যে আপনি যে বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানটি যে তো মানে একলা চলরে, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। এই যে একলা চলরে রবীন্দ্রনাথ যে গানটির মধ্যে আমরা নিজেদের যে মানে পথ চলার একটা আলাদা প্রেরণা পাই আর কি, একটা সাহস পাই নাকি? একদম, এটা তো আমি বললামই যে আমি এটার মধ্যে নিজে উৎসাহ খুঁজে পাই। হ্যাঁ, আপনি বললেন, সেটাই বলছি যে আমাদের একটা মানে জীবনের পথ চলার একটা আলাদা প্রেরণা। ধন্যবাদ ধন্যবাদ, এটাই তো বাস্তব কথা। যদি কেউ কথা না কয়, ওরে ও অভাগা, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, মানে তখন তুমি এগিয়ে চলো। তোমার কে কি বললো, তোমার সাথে কে বললো না কথা, কে মুখ ফিরিয়ে রইলো,
তোমার বদার করার দরকার নেই, তুমি তোমার কাজটা সঠিকভাবে করো। একদম, আমার তখন তাই মনে হয়, এটা মানে আমি যখনই ধাক্কা খাই কোথাও এই গানটা একবার শুনে একলা এসেছি একলা যেতে হবে। জানো তো একটা একটা কথা বলি, আলেকজান্ডারের মৃত্যু পথযাত্রায় যখন তিনি আলেকজান্ডার মানে গ্রেট ফাইটার, তো তিনি তার পরিবার পরিজনকে বলেছেন যে আমাকে, আমি একটু বিষয়ের থেকে বেরিয়ে গিয়ে কথা বলছি, আমাকে যখন শবযাত্রায় নিয়ে যাবে আমার কফিনের সঙ্গে যেন প্রথম সারিতে ডাক্তাররা থাকে, চিকিৎসকের দল থাকে, আর আমি যা সারা জীবনে অর্জন করেছি সোনা দানা এগুলো সব পথে ছড়িয়ে দিয়ে যাবে, আর আমি যখন কফিনে করে যাব আমার হাত দুটো যেন বাইরে বার করা থাকে। তখন তার পরিবার পরিজন বলেছেন কেন এইরকম দাবি কেন? বলছি দেখো, মানুষ মনে করে যে সে যখন বেঁচে থাকে তার একটা অদ্ভুত স্পিরিটের মধ্যে সেভাবে সে সব কিছুকে নস্যাৎ করে দিতে পারে। চিকিৎসকরাও ভাবেন তারা ভগবান, কিন্তু ভগবান ভগবানই, ঈশ্বর ঈশ্বর, চিকিৎসকরা ঈশ্বর নন। যদি ঈশ্বর হতো তারা আমাকে বাঁচাতে পারতো, তাই তাদেরকে সবার আগে রাখবে, যে তাদের দ্বারা হয়নি, তারা সব পারেন না। দ্বিতীয়ত হচ্ছে আমার সোনাদানা, কেননা ছড়িয়ে দিতে এই কারণেই বললাম, কারণ এইটা অর্জন করার জন্য আমি সারাটা জীবন যুদ্ধ করে গেলাম, অথচ আমি যখন চলে যাচ্ছি এগুলো আমি কিছু নিয়ে যাচ্ছি না সঙ্গে, সব দিয়ে যাচ্ছি। সুতরাং ওইটা করতে গিয়ে আমি সময় ব্যয় করলাম, যেখানে আমি নিজের অনেক ক্রিয়েটিভিটিকে আমি নষ্ট করলাম। আর আমার কফিনের মধ্যে থেকে হাত দুটো বার করে রাখবে এই কারণেই আমি এসেছি খালি হাতে, যাচ্ছিও খালি হাতে, কিচ্ছু নিয়ে গেলাম না। তাই আলটিমেটলি বাঁচতে হবে নিজের জন্য, বাঁচো। ওই মারামারি করে ঝগড়াঝাটি করে আমার করে না, নিজের জন্য বাঁচো। শুধু নিজের জন্য বলতে কিন্তু আপনারা বলবেন এই যে তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো, এবং আপনারা হয়তো বলবেন যে তনুশ্রী তুমি এই তো বলে নিজের জন্য বাঁচো, আর বলছেন আমি নয়। এই আমি কিন্তু আমার শাড়ি, আমার গয়না, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পত্তি, আমার নয়। এই আমি নই, এই আমি হচ্ছে বিশ্বের আমি, এই আমি হচ্ছে, আমি এসছি জগতে, জন্মেছি, আমার কিছু কর্ম ভগবান নির্দিষ্ট করে দিয়েছেন তুমি এই কাজটা করবে। সেই কাজটাকে সঠিকভাবে করার পরে আমার মনে হয় যে আমার উপস্থিতিটা এমন হবে যেখানে আমার চারপাশে যারা আছেন তারা ভালো লাগবে তাদের। ঠিক। আমি যখন এখানে আসবো, ধরো তোমার ভালো লাগবে, দেবাশিসের ভালো লাগবে, স্বাগতমের ভালো লাগবে, ক্যামেরায় যারা আছে, না ভালো ভালো একটা সময় কাটাচ্ছি, একদম কি বলবো, পজিটিভ ভাইবস, মানে আমি এটা চাই। স্টুডিও আছে আজকে, মনটাই ভালো হয়ে গেল, এই যে ফিলিংসটা, তাই তো? না এটা না ভীষণ দরকার, পজিটিভ ভাইব্রেশনটা না ভীষণ দরকার, এবং এটা না তুমিও করতে পারো, আমিও করতে পারি, সবাই করতে পারি। গিয়ে আমাদের চারপাশে কিছু মানুষ আছে তাদের খারাপের কোনো জায়গা নেই, কিন্তু কেন যে খারাপ লাগে জানি না, অদ্ভুত একটা ফিলিংস হয়। যাই হোক, আমরা বিষয়ে আসি, মাছ নিয়ে কথা হচ্ছিল, সেই মাছের গল্পেতে থাকবো, তার আগে একটু গান শুনে নেবো। চলো। সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত। সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত। স্বর্ণে রত্নে শোভন লোভন জানি, বর্ণে বর্ণে রচিত। সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত।
একই কথা, জীবন শেষের শেষ জাগরণ সম, ঝলসিছে মহাবেদনা, নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম, তীব্র ভীষণ চেতনা। চেতনায় আছে আমার সবকিছু, কিন্তু আমি তো নিয়ে যেতে পারবো না। একদম কিচ্ছু নেব না। তো আমি এবার একটু আসি মাছের গল্পে। আমি বললাম যে মতিঝিলের কথা, তৃতীয় পাঠে তিনি বলছেন, মোষ নিয়ে পার হয় রাখাল, ছেলে বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে। আর আমরা জানলাম যে জেলেদের জাল বাঁশের গায়ে বাঁধা থাকে। আর চতুর্থ পাঠে এসে কবি বলছেন যে জলে আলো ঝিলমিল করে, বক চায় আর মাছ ধরে। আবার পঞ্চম পাঠে ছোট্ট একটা নদীতে ছোট ছেলে মেয়েদের স্নান করার কথা লিখতে গিয়ে তিনি বলছেন, সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। আর ওই পুস্তকেরই নবম পাঠে তিনি বলছেন, ওই যে জলে যেখানে জেলে মৌরলা মাছ ধরে, অর্থাৎ এই যে একের পর এক মাছের নাম তিনি করে যাচ্ছেন। তবে আমার যেটা মনে হয়েছে এই অনুষ্ঠানটা করতে গিয়ে, কবির মনে হয় ভীষণ প্রিয় ছিল মৌরলা মাছ। হ্যাঁ, তিনি অনেক জায়গায় মৌরলা মাছকে নিয়ে এসেছেন, এবং সত্যি কথা এত টেস্টি একটা মাছ, যেভাবে খাবে মানে তুমি সে পাতলা ঝোল করে খাও, ভাজা করে খাও, তাছাড়া সর্ষে বাটা দিয়ে করো, বা তুমি চাটনি করো, মৌলার মাছের আচার চাটনি খুব ভালো হয়। তো যেভাবেই খাওয়া যায় না কেন, অর্থাৎ খুব খাদ্যরসিক ছিলেন, এটুকু আমরা কিন্তু আমরা জানিও এটা যে উনি খুব খাদ্যরসিক ছিলেন। তো আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, আজকের বিষয় মাছ ও রবীন্দ্রনাথ, এবং আমাদের সঙ্গে রয়েছেন মৌমিতা। তো মৌমিতা, গান দিয়ে শুরু করি। আচ্ছা, এবারে আমি কয়েকটা অনুরোধের গান অনেক দিন ধরে শোনানো হচ্ছে না, তো সেই রকম কয়েকটা গান শোনাবো এবার। প্রথমে বাহির পথে বিভাগী হিয়া, অনেক দিনের জমানো রিকোয়েস্ট, মনে করেছিলেন, তিনি আজকে শুনছেন নিশ্চয়। বাহির পথে বিভাগী হিয়া, কিসের খোঁজে গেলি, আয় আয় রে ফিরে আয়। বাহির পথে বিভাগী হিয়া, কিসের খোঁজে গেলি, আয় আয় রে ফিরে আয়। পুরানো ঘরে দুয়ার দিয়া ছেঁড়া আসন মেলে, বসিবি নিরালায়।
যা গান গাইছো তার সঙ্গে বিষয় আসতে লাফিয়ে লাফিয়ে আসতে হচ্ছে আমাকে। সেটা হচ্ছে যে মাছ রবীন্দ্রনাথ, তো আসলে এটা ছেলে মানুষের কথা হচ্ছে, বাচ্চারা। আমি শোনাবো আজকে কিছু মজার গান শোনাবো, একটু পরের দিকে একটু রিকোয়েস্টের গান শুনি। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে কি তুমি আগে সেই ফাঁকটা সেটা ছেড়ে নেবে, রিকোয়েস্টের গানগুলো ঝপাঝপ? রিকোয়েস্টের গানগুলো কি আগে সারবো? হ্যাঁ সেরে ফেলো। ঠিক আছে। আমি দেখে নিই আমাদের সঙ্গে বন্ধুও রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত, তনুশ্রী দি। হ্যাঁ, কে বলছেন? আমি তনুশ্রী মিত্র কথা বলছি। বলো, তোমার রিকোয়েস্ট তো হলো মনে হয়। হ্যাঁ, ওই জন্যই তো ফোন করলাম। মৌমিতাতে দেখলাম বাংলাতে গাওয়ালো গানটা, ভীষণ ভালো লাগলো। মৌমিতা থেকে একটু দেওয়া যাবে? হ্যাঁ, তুমি ওরই গানটা গাইয়ে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার গান গেয়েছি। আচ্ছা, কেমন লেগেছে? কেমন আছো? হ্যাঁ ভালো আছি গো। আজকে একটা আবদার রাখবো? হ্যাঁ নিশ্চয়ই, রাখো। অরুণ বিনা রূপের আড়ালে লুকিয়ে বাজে। এই গানটা আমার খুব আমার জানা নেই, মানে একদম সকরুণ স্বীকারোক্তি। গানটা আমাকে শিখতে হবে। আচ্ছা, তুমি যেদিন সময় পাবে শুনিয়ে দিলে তাহলেই হবে। তুমি যেদিন শোনালে সেদিনই হবে। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। ভালো থেকো। আচ্ছা, আমরা কি তোমার পরের গানে যাই? রিকোয়েস্টের গান একটু পরে শোনাই আবার। আমরা আজকে যেহেতু একটু মজার বিষয় নিয়ে চলছি, মজার রবি গানে ঠাকুরের কিছু মজার গান ছিল। তাহলে সেই ফাঁকে আমি তাহলে একটু বলি। দেখো, আমরা তো সহজ পাঠকে নিয়ে কথা বলছি। যেভাবে তিনি আমাদের ছেলে মানুষের মনের মধ্যে মাছের গল্পকে ঢুকিয়েছেন, আমাদের প্রত্যেকেরই যখন জলে সাঁতার কাটি আমরা, যদিও আমি সাঁতার কাটতে ব্যক্তিগতভাবে পারি না, অনেকেই আপনারা সাঁতার কাটতে জানেন, তো তুমিও জানো নিশ্চয়ই সাঁতার কাটা। জানো না? আমিও জানি। জলে নামি না, ওই জন্য আমার জলে ভয়। আমি সাঁতার কাটতে পারি না, মানে আমি শিখিনি কোনোদিন। আমিও শিখিনি। তো যারা সাঁতার কাটেন এখানে উল্টো দিকে সবাই সাঁতার কাটতে পারে, আমি জানি এরা সবাই পারে। গেছো সবাই তো? হাত তুলে দিচ্ছে। তো ওরা যেটা করে, মানে যারা জলে সাঁতার কাটেন তারা ওই মাছের মতো সাঁতার কাটবেন, এরকম একটা মনে নিশ্চয়ই স্বপ্ন থাকে। বড়দের থাকে, ছোটদের তো থাকবেই। তো তিনি কবিও বলছেন, কভু ভাবি মাছ হয়ে জলে কাটিব সাঁতার। তুমি ভাবো, সেই ছোটবেলায় আমরা পড়েছিলাম। তো অর্থাৎ এই যে মাছকে নিয়ে কেন জানবো, মাছকে নিয়ে জানা মানে আপনি মাতৃভাষাকে নিয়ে চর্চা করছেন। তো মাতৃভাষাকে জানতে হবে এবং শিখতে হবে, বুঝতে হবে। এবং সেই জন্য আমাদের বাংলার যে বাংলা ভাষা, সেই ভাষার সঙ্গে যা যা জড়িত রয়েছে, মাছ কিন্তু তার মধ্যে একটা বড় দিক। সেটাকে কিন্তু জানানোর জন্যই কবির এই প্রয়াস। দেখো, সহজ পাঠের দ্বিতীয় ভাগের প্রথম যে পাঠটি, তাতে তিনি লিখছেন, কাংলা তোর ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। আবার দেখো, দুটো মাছের নাম যোগ হলো, ট্যাংরা এবং চিংড়ি। আগে কিন্তু আমরা ট্যাংরা চিংড়ি পাইনি, আগে রুই পেয়েছি, মোরল্লা পেয়েছি, কিন্তু ট্যাংরা আর চিংড়ি এখানে যুক্ত হলো। মানে সহজ পাঠের কথা বলছি। আচ্ছা, তারপরে তিনি বলছেন সপ্তম পাঠে, বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন। ত্রয়োদশ পাঠে, 13তম অধ্যায় তিনি বলছেন, মানে রুই মাছ নিয়ে কিন্তু গল্পটা জমে উঠলো 13তম অধ্যায়ে গিয়ে। সেখানে আমাদের প্রত্যেকেরই মনে আছে যে উদ্ভব মণ্ডল, সেই উদ্ভব মণ্ডল তার মেয়ের বিয়ে উপলক্ষে জমিদারের পুকুর থেকে একটা রুই মাছ ধরেছিল। সেই মাছ ধরাকে নিয়ে তাদের মধ্যে একটা টানাপোড়েন, সেই জমিদারের পরিবারের সঙ্গে টানাপোড়েন হয়েছিল। সেই গল্পে যাবো, তার আগে একটু গান শুনে নিই। হ্যাঁ। মন্দির সুন্দরী মণি মঞ্জির গঞ্জরী, মন মন্দির সুন্দরী মণি মঞ্জির গঞ্জরী, স্খলদান চলা চল চঞ্চলা, স্খলদান চলা চল চঞ্চলা, ওই মঞ্জুলা মঞ্জরী। মন মন্দির সুন্দরী মণি মঞ্জির গঞ্জরী, মন মন্দির সুন্দরী মণি মঞ্জির গঞ্জরী। রসারুণ রাগ রঞ্জিতা, বঙ্কিম ভরু ভঞ্জিতা, রসারুণ রাগ রঞ্জিতা, বঙ্কিম ভরু ভঞ্জিতা, গোপন হাস্য কুটিল হাস্য কপট কলহ গঞ্জিতা, মন মন্দির সুন্দরী মণি মঞ্জির গঞ্জরী, মন মন্দির সুন্দরী
খল ছল গুণ্ঠিতা মধুকর ভর কুণ্ঠিতা ওই খল ছল গুণ্ঠিতা মধুকর ভর কুণ্ঠিতা লুব্ধ পবন খুব ধলভন লুব্ধ পবন খুব ধলভন মল্লিকায় অবলঞ্চিতা মনু মন্দির সুন্দরী মণি মঞ্জির গুঞ্জরী মনু মন্দির সুন্দরী মণি মঞ্জির গুঞ্জরী। চুম্বন ধন বঞ্চিনী দুরূহ গর্ব বঞ্চিনী চুম্বন ধন বঞ্চিনী দুরূহ গর্ব বঞ্চিনী রুদ্ধ করক সঞ্চিত মধু রুদ্ধ করক সঞ্চিত মধু কঠিন কনক কঞ্জিনী মনু মন্দির সুন্দরী মনু মঞ্জির গুঞ্জরী মনু মন্দির সুন্দরী মণি মঞ্জির গুঞ্জরী স্থলদান চলা চল চঞ্চলা স্থলদান চলা চল চঞ্চলা ওই মঞ্জুলা মঞ্জরী মনু মন্দির সুন্দরী মনু মন্দির গুঞ্জরী মনু মন্দির সুন্দরী মণি মঞ্জির গুঞ্জরী মনু মন্দির সুন্দরী মণি মঞ্জির গুঞ্জরী। কি অসম্ভব একটা সুন্দর এই গানেরও চলনটা ভীষণ ভালো, ভীষণ সুন্দর। আর এই গানটা খুব যে শোনা যায় তাও না, নয়, না, এটা না, খুব না। বেশি শোনা না, যায়ও না, না। না। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন এই গানটা শোনার পরে। তবে আমি উদ্ভব মণ্ডলের গল্প করছিলাম যে মানে কেননা এই গল্পটার মধ্যে অবশ্যই বানানের একটা শেখার জায়গা আছেই, কিন্তু এই গল্পটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে একটা মাছ সেটা কিভাবে দুটো পরিবারের মধ্যে বা সেটা কিভাবে সামাজিক যে সম্মান সেই সম্মানের প্রতীক হয়ে উঠতে পারে। উদ্ভব মণ্ডলের মেয়ের বিয়ে, জমিদার দুর্লভবাবুর পদ্মপুকুর থেকে সে মাছ ধরে রুই মাছ, কেননা এই জমিদারের পূর্বপুরুষেরা একটা তৈরি করে গিয়েছিলেন নিয়ম যে গ্রামের যদি কোনো বিয়ে হয় সেই বিয়েতে এই পুকুর থেকে মাছ যাবে। তো উদ্ভব মণ্ডল সেই ইয়েতেই মাছ তুলেছিলেন। তখন জানতেন না যে দুর্লভবাবু ওই মাছ ধরার সত্ত্ব অন্য কাউকে দিয়ে দিয়েছেন। ও আচ্ছা। এই দেখো, এই যে মাছ ধরার সত্ত্ব যে অন্য জায়গায় দেওয়া যায়, অন্য কাউকে দেওয়া যায়, এই ঘটনাও কিন্তু আমরা রবীন্দ্রনাথের হাত ধরে শিখেছি, যেটা সত্য রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন যে এটা দেওয়া যায়, সত্য দেওয়া যায়। তো সেই উদ্ভব মণ্ডল যখন মাছটা ধরে ফেলেন তখন তো রেড়ে করে ওঠে দুর্লভবাবু এবং তার মাছ নিয়ে নেওয়া হয়। তখন উদ্ভব মণ্ডলের খুব মন খারাপ এবং তাকে জরিমানাও ধার্য করা হয়। এই হচ্ছে গল্পটা ছিল, আমার মনে হয় আপনাদেরও মনে আছে। তো সেইভাবে এগোই, আবার একটু গান শুনে নিই। আচ্ছা, টেলিফোন আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি লালগোলা শব্দপুর থেকে বলছি, আকবর আলী। হ্যাঁ বলুন বলুন। আমি একটা গান শুনতে চাই। আচ্ছা বলুন। হৃদয় আমার নাচে রে আজকে, বৃষ্টি ময়ূরের মতো নাচে রে। হ্যাঁ বুঝতে পেরেছি, হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে। কিন্তু বৃষ্টি তো নেই আজকে। ময়ূরের মতো আমাদের মন নাচছে, কিন্তু রবি ঠাকুরের মাছের গল্প শুনে। সঙ্গে থাকুন, আর নিশ্চয়ই আগামী দিনে শুনিয়ে দেওয়া হবে। আর এরপরে যে গানটায় যাব, দেখো কথাগুলো শোনো, মানে কথাগুলো কিন্তু খুব চরম মানে কঠিন বাস্তব, কিন্তু কত সহজভাবে মজা করে বলেছেন। সকাল সাজে ধায় যে ওরা নানা কাজে, পরে বলছেন আমি কেবল বসে আছি আপন মনে কাঁটা বাছি, হ্যাঁ পথের মাঝে সকাল সাজে। মানে এখানে ঠিক যেন মনে হচ্ছে যে আমি পথের মাঝে বসে কাঁটা বাচ্ছি, মানে কি কিসের কাঁটা? হ্যাঁ জীবনের কাঁটা। এটা কিন্তু হচ্ছে যে একদম জীবনের কাঁটা। জীবনে চলতে গিয়ে কি আমরা সবসময় ফুল পাই? না, আমাদের ফুলের মধ্যে তো কাঁটাও থাকে। ধরো তুমি একটা সম্পর্কে ঢুকলে, সেই সম্পর্কের উপরের যে পেলবতা, ভেতরে হয়তো কোনো একটা কটু তিক্ততা রয়েছে, বা তোমার ধরো কোনো একটি বিষয়, সেই কাঁটাটাকে বেছে তুলে উপড়িয়ে ফেলে দিয়ে তারপরে ওই পেলবতাটাকে মানে বরণ করতে হবে। গানটা শোনাই, খুব একটা শোনা যায় না। সকাল সাজে ধায় যে ওরা নানা কাজে, সকাল সাজে ধায় যে ওরা নানা কাজে, সকাল সাজে ধায় যে ওরা নানা কাজে, সকাল সাজে
দেখো, প্রত্যেকটা মুহূর্তে কবি নিজেকে অন্যদের থেকে একটু মানে তিনি মনে করতেন, আমি কিভাবে বলবো কথাটা, তিনি মনে করতেন যে তার থেকে সকলে এগিয়ে রয়েছেন, তিনি কারুর সঙ্গে নিজেকে নিয়ে এগোতে পারছেন না, এটা কবি ভাবতেন। এই যে এই গানটির মধ্যে ধাই যে ওরা নানা কাজে সকাল সাজে, মানে ওরা এগিয়ে যাচ্ছে, ওরা কাজ করছে, আমি তো কিছু করছি না, আমি শুধু কাঁটাই বেঁচে যাচ্ছি। কতই কাঁটা বাজে পায়ে, কত ধুলা লাগে গায়ে। আমাদের গায়ে অনেক ধুলো লাগে, কিন্তু আমাদের দিনের শেষে যখন আমরা বাড়ি ফিরি সেই ধুলোকে ঝেড়ে মুছে দিয়ে সেই অনেক অনেক কটু কথা আমাদের হয়তো রাস্তায় বেরোলে শুনতে হয়, অনেক গ্লানি আমাদের স্পর্শ করে, কিন্তু যখন আমরা রাতের শেষে বাড়ি ফিরি সেই ধুলোগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে আবার নতুন করে আমাদের যেটুকু নেওয়ার সেটুকুই নেব। হ্যাঁ, ভালোটা আমরা আমাদের ভালো, যেদিন আমাদের ভালোবাসায় ভরে উঠি আমরা সারাদিনের ভালোবাসায়, আমাদের ক্লান্তি দূর হয়ে যায়। যেদিন আমাদের গায়ে ধুলো লাগে, যেদিন আমরা কষ্ট পাই, সেদিন কিন্তু ভুলতে কষ্ট হয়, কিন্তু রবি ঠাকুর আমাদের শিখিয়েছেন সেই কষ্টকে ভুলে গিয়ে আবার নতুন করে পরের দিন সূর্যোদয়ের মুখটা দেখতে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত ম্যাডাম। হ্যাঁ, আশিস দা বলুন। মমতা দিকে সুপ্রভাত জানাচ্ছি। সুপ্রভাত। দেবাশিস বাবু, স্বাগতম বাবু, সুপ্রভাত। হ্যাঁ, খুব সুন্দর একটা সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করছেন, ভীষণ ভালো লাগে। কিন্তু আপনাদের এই প্রোগ্রাম আমাদের সবাইকে তো মাছ খাওয়া থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। এবং সত্যি কথা বলতে আমাদের এই যৌথ পরিবারে বাজারে গিয়ে তো আর আপনার প্রোগ্রাম দেখার পরে আর ভালো মাছ পাই না। সত্যি কথা বলতে মাছ সম্বন্ধে আপনি যে আলোচনা করছেন, আমি নিজেও মাছের লোক, আমি ভীষণ পছন্দ করি মাছ খেতে, চিকেনটা একদমই খাই না। যা হোক, রবীন্দ্রনাথ মাছের যে চচ্চড়ি এবং মৌরালা মাছ যেটা নিয়ে বললেন, ভীষণ ভালোবাসতেন, এবং বাংলাদেশ শিলাইদহ এই সমস্ত জায়গাতে গিয়ে চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসতেন, বাকি চচ্চড়ি। এবং এটা দেখা গেছে একাধিক জায়গায়, দেখুন মাছ নিয়ে কিন্তু একটা সুন্দর কথা গুরুদেব বলেছিলেন, এবং মাছ থেকে আস্তে আস্তে মিউজিকে কিভাবে চলে গেছেন। আমি কেন আমি এক্ষুনি বলতাম আশিস দা যে উনি গান বাদ দিয়ে ওনার লেখার সবকিছুর মধ্যে মাছকে কিন্তু তিনি গুরুত্ব দিচ্ছেন, সে উপন্যাস বলুন, বাচ্চাদের লেখাই বলুন, সবকিছুর মধ্যে মাছকে রেখেছেন। উনি কি বলেছিলেন শুনুন ম্যাডাম, উনি বলেছিলেন, the fish in the water is silent, the animals on the earth is noisy, the bird in the air is singing, but man has in him the silence of the sea, the noise of the earth and the music of the air. কি সুন্দর কথাটা উনি বলেছিলেন। আজকের দিনে আমি একে বলবো, মমিতা ম্যাডামকে বলবো, তথ্যভিত্তিক সেরকম গানের তো ব্যাপার নেই না, ফলে একটা কিছু দুই একটা যদি ভাঙা গান, যেগুলো উনি ভালো গান, হ্যাঁ আমি শোনাচ্ছি তো, আমি ভাঙা গান একটা গান করতে পারেন, কিংবা ওই জিঙ্গল বেল দিয়ে যে গানটা উনি করেছিলেন, আজই শুভ দিনে চলো চলো যাই, এই গানের মধ্যে একটি গান যদি করতে পারেন খুব ভালো লাগবে। ভাঙা গান শোনাবো আমি, ডিসেম্বর এসে গেছে, ভাঙা গানের সময় এসে গেছে, এই সময় একটুখানি ক্রিসমাস মুনটা করে, তো ভাঙা গানের দিনে ভাঙা গানটা একদিনেই শোনাবো, কারণ ওই আমেজটা থেকে বেরোতে চাই না আজকে। ওই জন্য যেহেতু তথ্যভিত্তিক গান পাওয়া খুব মুশকিল, সেহেতু আমি ওই জন্য মানে মিশিয়ে শোনাচ্ছি, যে একটু পুজো, একটু প্রার্থনা, আবার একটু মজার গান, এইভাবেই চলেছি আমরা। তো আমি গানটাই শুনে নেব, তবে তার আগে একটু উদ্ভব মণ্ডলের গল্পটা একটু শেষ করে নিই ছোট্ট করে। যে উদ্ভব মণ্ডল যখন মাছটা ধরলেন, তার থেকে কেড়ে নেওয়া হলো। দুর্লভবাবু, জমিদার দুর্লভবাবু ভাবলেন যে উদ্ভব নিশ্চয়ই আমার নামে ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করেছে, তাই রাগ করে তিনি 10 টাকা জরিমানাও ধার্য করলেন। কিন্তু দুর্লভবাবুর পিসি, অর্থাৎ জমিদারের পিসি কাত্যায়নী দেবী এসে মাঝখানে ঢুকলেন, এই চরিত্র ঢুকে তিনি উদ্ভব মণ্ডলকে উদ্ধার করলেন, তার মেয়ের বিয়েও হলো, সেই মাছই খাওয়ানো হলো, এবং বিষয়টি সুন্দরভাবে সমাধা হলো। এখানে কিন্তু মাতৃত্বের একটা প্রতীক দেখিয়েছেন কাত্যায়নী দেবীকে, কিন্তু রবীন্দ্রনাথ দেখিয়ে দিলেন যে মাছ একটা মানুষের মান অপমানের মানে প্রতীক হয়ে উঠতে পারে, দুটো পরিবারের মাঝখানে দ্বন্দ্বের কারণ হতে পারে, এবং মাছ ধরার সত্ত্বেও পয়সার বিনিময়ে দেওয়াও যেতে পারে। একদম খুব মানে কেঠো আর কি একটা বিষয়, সেটাকেও তিনি খুব সুন্দর করে উত্থাপন করলেন। তো আমি আসছিলাম সেই বিষয়ে, তবে তার আগে একটু গান শুনে নিই। আর এবং আমরা যেহেতু আজকে একবার তথ্য মানে প্রবেশ করছি, আবার বাইরে যাচ্ছি, এই করছি, তো সেখানে দেখো মানে কতটা উনি বাস্তবতার কথাই আসছিল, তো কারণ যে উনি আমাদেরকে বাস্তবতায় উদ্বুদ্ধ করেছেন, তো সেরকম একটা গান শোনাই, দেখো কি অপূর্ব তার মানে কথা। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল,
সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু কোলাহল, তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু কোলাহল, তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আপনি কেটেছে আপনার মূল, না জানে সাঁতার নাহি পায়ে কুল। আপনি কেটেছে আপনার মূল, না জানে সাঁতার নাহি পায়ে কুল। স্রোতে যায় ভেসে ডোবে বুঝি শেষে, করে দিবানিশি টলমল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু কোলাহল, তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আমি কোথা যাব, কাহারে শুধাবো, নিয়ে যাই সবে টানিয়া। একেরা আমারে ফেলে যাবে শেষে অকুল পাথারে আনিয়া। আমি কোথা যাব, কাহারে শুধাবো, নিয়ে যাই সবে টানিয়া। একেলা আমারে ফেলে যাবে শেষে অকুল পাথারে আনিয়া। সুহৃদের তরে যাই চারি ধারে, আঁখি করিতেছে ছলো ছল। সুহৃদের তরে যাই চারি ধারে, আঁখি করিতেছে ছলো ছল। আপনার ভারে মরিবে আপনি, কাঁপিছে হৃদয়হীন বল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু কোলাহল, তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু কোলাহল, তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। দেখো, ঈশ্বর নামটা খুব ছোট, গড, জিওটি, কিন্তু এর বিস্তৃতি কত বৃহৎ। আমাদের অনেকের অনেক বড় বড় নাম হয়, বিস্তৃতি খুব ছোট হয়। তাই ঈশ্বরের নামটা খুব ছোট হলেও তার বিস্তৃতি যতটা বৃহৎ, সেই কথাই কবি বলছেন যে আমরা সুধাসাগরের তীরে বসে অমৃতের জন্য ভাবি না, আমরা হলাহল পান করছি, বিষ পান করে চলেছি। সত্যি তো তাই। আমরা ঈশ্বর ঈশ্বর করলেও সত্যি কি ঈশ্বরের কথা ভাবি, ঈশ্বরের চিন্তা সঠিকভাবে করতে পারি? ভাবুন আপনারা, কথাটা কেন বললাম। প্রতিদিনের রবীন্দ্রনাথ এবং আজকের বিষয় আমাদের মাছ ও রবীন্দ্রনাথ, আর সঙ্গে রয়েছে মৌমিতা। মানে
মমিতার গান শোনার পরে আমার বিষয়ে ঢোকাটাতে একটু প্রবলেম হচ্ছে, আবার আমার বিষয়ের কথা শোনার পরে মমিতার গানে যাওয়াতে একটু সমস্যা হচ্ছে। কি বলো তো, মানে দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ একদম। রবীন্দ্রনাথ সবকিছুর মধ্যে মাছকে ঢুকিয়েছেন, গানের মধ্যে কোনো গানে মাছের উল্লেখ নেই। আছে? না না না, আমি পাইনি। আমিও পাইনি এখনো পর্যন্ত। আপনাদের কাছে যদি থাকে যে না এই গানের মধ্যে মাছের কথা রয়েছে, একটু জানান, আমরা সমৃদ্ধ হব। তো গান দিয়ে শুরু করি, চলো। পায়ে পড়ে শোনো ভাই গাইয়ে, পায়ে পড়ে শোনো ভাই গাইয়ে, মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে, পায়ে পড়ে শোনো ভাই গাইয়ে, পায়ে পড়ে শোনো ভাই গাইয়ে, মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে, পায়ে পড়ে শোনো ভাই গাইয়ে, পায়ে পড়ে শোনো ভাই গাইয়ে। অসাধারণ অসাধারণ। এই গানটা আমাদের এখানে মনে হয় সম্ভবত প্রথম গাওয়া হলো। আজকে মমিতা কিন্তু আমাদেরকে সমৃদ্ধ করছে অনেক নতুন নতুন গান শুনিয়ে। এবার একটু আমি আসি আজকের বিষয়ে। মাছ রবীন্দ্রনাথে দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর খুব যত্ন করে গান বাদ দিয়ে বাদবাকি সব কিছুর মধ্যে মাছের কোন জায়গার কোন মাছ, কোন জলের কি মাছ, কোন মাছ কোন পথ দিয়ে ভালো লাগে সবটার বৈশিষ্ট্য ব্যাখ্যা করে গেছেন। যেমন তিনি ছড়া কাব্যগ্রন্থের 2 নম্বর ছড়ায় বলছেন, মাছ ছিল সব কাজলা খয়রাহাটি ঝেটিয়ে, মোটা মোটা চিংড়ি ওঠে পাঁকের তলা ঘেটিয়ে, চিনির পানা খেয়ে খুশি ডিগবাজি খায় কাতলা, চাঁদা মাছের সরু জঠর রইল না আর পাতলা, শেষে দেখি ইলিশ মাছের জলপানে আর রুচি নাই, চিতল মাছের মুখটা দেখেই প্রশ্ন তারে পুছি নাই। আবার খাপছাড়া কাব্যগ্রন্থে 2 নম্বর ছড়ায় কবি লিখছেন, অল্পেতে খুশি হবে দামোদর শেটকি, মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি,
আনবে কটকি জুতো মটকাতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে পোয়ালের পেটকি। অর্থাৎ কোথায় কোন মাছটা কিভাবে পাওয়া যায়, যেমন জলপাইগুড়ির কই মাছ, জলপাইগুড়ি থেকে কই মাছ আসে, চাঁদনি অঞ্চল, ভাবো এখনও চাঁদনি অঞ্চল, চাঁদনি অঞ্চলে বোয়ালের পেট পাওয়া যায়। ইলিশ মাছ সাঁতারের প্রথম ভাগে প্রথম 6 মাস জল পান করে না, প্রত্যেকটা কবির তার ভাণ্ডারে রেখেছেন, অসম্ভব। তো আবার একটু গান শুনে নিই। তোমার যেহেতু মাছের কথা, আচ্ছা, টেলিফোনে হ্যাঁ, বন্ধু বন্ধু আছে। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ উৎপলদা বলুন। প্রথমেই আপনাকে এবং মৌমিতা ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকে সকালে মৌমিতা ম্যাডামের গানটা আমার কাছে খুব আকর্ষণ করেছে। এত সুন্দর গান, মিষ্টি মুখে, হাসি মুখে। আর আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। মাছ রবীন্দ্রনাথ সম্বন্ধে যে গল্প, এই গল্পগুলি কিন্তু আমার অজানা ছিল, কাজেই সেখান থেকে এই গল্পগুলি শুনে অনেক কিছু শিখলাম। আর আপনাকে, মৌমিতা ম্যাডামকে ধন্যবাদ জানালাম। আবার গানটা খুব ভালো লাগছে, আমি মন দিয়ে শুনছি। আপনার গলাটাও খুব সুন্দরভাবে, মিষ্টিভাবে এই গল্পগুলি বলছেন, আমার খুব ভালো লাগছে, এইটুকুই বললাম। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা চলে যাই গান। হ্যাঁ, এই ছোট্ট একটা গান। দেখো, রবি ঠাকুর কিন্তু খাওয়া দাওয়ার কথা কিন্তু বলেছেন, মাছের কথা নাই বা বললেন। ছোট্ট গান একটু শুনিয়ে নি। কত কালো রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জলপথ করে। কত কালো রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জলপথ করে। দেশে অন্ন জলের হলো ঘোর অনটন, দেশে অন্ন জলের হলো ঘোর অনটন। ধরো হুইস্কি সোডা আর মুরগি মটন। কত কালো রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জলপথ করে। কত কালো রবে বলো ভারত রে। যাও ঠাকুর চৈতন্য চুটকি নিয়া, যাও ঠাকুর চৈতন্য চুটকি নিয়া, এসো দাড়ি নাড়ি কলি মতি মিয়া। কত কালো রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জলপথ করে। কত কালো রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জলপথ করে। দেশে অন্ন জলের হলো ঘোর অনটন, দেশে অন্ন জলের হলো ঘোর অনটন। ধরো হুইস্কি সোডা আর মুরগি মটন। কত কালো রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জলপথ করে। কত কালো রবে বলো ভারত রে। এই গানটা না মানে এই গানটা আমি শুনেছি, মানে একদম না শোনা নয়, কিন্তু এখানে এই গানটা গাওয়া হয়, খুব একটা গাওয়া না হলেও গাওয়া হয়। এই গানটা শোনা গান, কিন্তু গানটার মধ্যে ভীষণ একটা বেশ ব্যঙ্গ আছে, একটা শ্লেষ আছে, কিন্তু ভীষণ একটা শ্লেষ আছে। যাই হোক, আমি একটু বিষয়ে আসি। এই যে আমি ছড়াগুলোর কথা বললাম, দামোদর শেঠ বলুন বা আর যেগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিল যে মানে রবীন্দ্রনাথ ঠাকুর এই ছড়াগুলোর মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরলেন যে কোথায় কোন জিনিসটা ভালো পাওয়া যায়, কিভাবে সেটাকে। যেমন ধর আমি বললাম যেটা, যে ইলিশ মাছেরা এক মাস একটা সময় অবধি জল না খেয়ে থাকে, বা বোয়াল মাছের পেট পোর্শনটা খেতে ভালো, কিংবা ধরো তোমার চাঁদনিতে পাওয়া যায় বোয়ালের এই পেটটা ভালো পাওয়া যায়, জলপাইগুড়ি থেকে কই মাছ আনা যেতে পারে, এগুলো তিনি ব্যাখ্যা করলেন। এবারে আমি যদি একটু আসি তার 4 অধ্যায়, বা ধরো এটা দামোদর শেঠের মতো মানুষেরাও মাছ খেতে ভালোবাসেন, ভেটকি মাছ খেতে তার বেশি পছন্দ, এটাও তিনি কিন্তু ব্যাখ্যা করলেন। এবারে আসি 4 অধ্যায় উপন্যাসে অতীন যখন এলাকে বলে, যে সংসারে কাঁসার থালায় দুধ ভাত মাছের মুড়ো, তারই কেন্দ্রে বসে আছো তাল পাখার পাখা হাতে। অর্থাৎ একটা সচ্ছল পরিবারে কাঁসার থালায় ভাত খাওয়া হবে এবং মাছের মুড়ো পড়বে,
দুধ ভাতটা শেষে থাকবে, তার মানে সেই পরিবারটা সচ্ছল, এবং সেই সচ্ছল পরিবারের কেন্দ্রে এলা বসে আছে, এটাই অতীন বলেছিল। তো এইখানেও কিন্তু দেখো সেই সচ্ছলতার ক্ষেত্রে বোঝাতে গেলেও কিন্তু মাছের মুড়ো একদম এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা বলেছিলাম যে তার ছড়া থেকে শুরু করে উপন্যাস সবকিছুর মধ্যে তিনি মাছের ব্যাখ্যা রেখেছেন, শুধু গানটাকে বাদ দিয়েছেন। আমরা চলে যাই তোমার পরের গানে। আমি জানি না এটা কি শেষ গান হবে কিনা, ঠিক আছে আমরা গাই। হ্যাঁ এটাই শেষ গান। সুতরাং আজকে মাছের ব্যাখ্যা ছিল আমাদের আপনাদের সঙ্গে আলোচনাতে। চেষ্টা করলাম আমাদের তরফ থেকে যতটুকু পারলাম। কেমন লাগলো জানাবেন। আর আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা এখন অনেকেই ফেসবুক নামক একটি সোশ্যাল সাইটের সঙ্গে ভীষণভাবে যুক্ত, আমরা প্রত্যেকেই যুক্ত। বিপুলদাও যুক্ত হয়েছেন, বিপুলদা যুক্ত হয়েছেন, বিপুল অধিকারী। বিপুলদা আপনি মৌমিতাকেও আমি জানিয়ে দিলাম, আপনি এবার পেয়ে যাবেন মৌমিতাকে। তো বিষয় হচ্ছে যে তাতে যদি আপনারা আমাদের সিটিভিএনের যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে যদি আপনারা আপনাদের কমেন্টসগুলো লেখেন, আমাদের সমৃদ্ধ হই, আমাদের সমালোচনাও সেখানে করতে পারেন, আলোচনাও সেখানে করতে পারেন, নিন্দাও করতে পারেন, প্রশংসাও ভালোবেসে নেব। আমরা সবটা ভালোবেসে নিই, সত্যি সবটা ভালোবেসে নিই। তবে একটাই অনুরোধ, হঠাৎ চ্যানেল ঘুরিয়ে একটা ফোন করে ফেললাম তা না করে একটু দেখুন, নিয়মিত অভ্যেস করুন এই অনুষ্ঠান। যেমন এই যে আশিস দা, বিপুল দা, উৎপল দা, এদের কথা বলি, বুধন দা তো লাইনই পান না, আমাকে অভিযোগ করে না, লাইনই পায় না। তো এরা না মানে অনুষ্ঠানটার সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ত, মানে তারা জানেন কোন দিন আমরা কোন কথাটা বলেছিলাম, কোনটা ভুল কথা বলেছিলাম, পরে সেটা বুধন দা আমাকে ঠিক করে দেন। আমরা এই ধরনের শ্রোতা দর্শক চাই, যাদের হাত ধরে আমরাও সমৃদ্ধ হব। ভালো থাকবেন, ভালো রাখবেন। শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। আর সবাইকে ধন্যবাদ, মৌমিতা তোমাকেও। একটা মজার গান দিয়ে বিদায় নিই। কাটা বন বিহারিণী সুরকানা দেবী তারি পদ সেবী করি তাহারি ভজন। কাটা বন বিহারিণী সুরকানা দেবী তারি পদ সেবী করি তাহারি ভজন। বদকণ্ঠ লোকবাসী আমরা কজনা করি তাহারি ভজন। বন বিহারিণী সুরকানা দেবী তারি পদ সেবী করি তাহারি ভজন। আমাদের বৈঠক বৈরাগীপুরে, রাগ রাগিনীর বহু দূরে। আমাদের বৈঠক বৈরাগীপুরে, রাগ রাগিনীর বহু দূরে। গত জন্মের সাধনে বিদ্যা এনেছি সাথে গো, নিঃস্বর রসতল তলায় ভজনা করি তাহারে ভজনা। বদকণ্ঠ লোকবাসী আমরা কজনা করি তাহারে ভজনা। কাটা বন বিহারিণী সুরকানা দেবী তারি পদ সেবী করি তাহারে ভজনা। সতেরো পুরুষ গেছে ভাঙা তুম